কোন গ্রুপ? কোন গ্রুপে ঢুকলাম এটা? এটা কি 46 রিটেন গ্রুপ? একটু বলবেন কোনটা ঢুকছে বলে বুঝতে পারতেছেন না, প্লিজ একটু জানান গ্রুপ কোনটা ঢুকলাম আমি। এটা কোন গ্রুপ? গ্রুপের নামটা একটু বলবেন। 46 রিটার্ন নাকি 47? কোন গ্রুপ থেকে এটা দেখতেছেন আপনারা? 46 রিটার্ন গ্রুপে তো আমি পাচ্ছি না এটা, প্লিজ একটু বলবেন। ওকে, 46 রিটার্ন, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি এখন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? খুবই বাজে অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে পড়তে গিয়ে আমি 47 পৃষ্ঠার নোট পড়লাম, মানে শেষই হয় না। 47 পেজ, আনবিলিভেবল। তার এত কিছু। এখন রিটেনের জন্য আসলে উনি গুরুত্বপূর্ণ, ওনার থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। হয়তো বাংলাদেশে নয়তো ইন্টারন্যাশনালে নয়তো কম্প্রিহেনশন আসতে পারে, নয়তো এসে টেসে, যাই হোক ওনাকে মিলিয়ে। অর্থাৎ তিনটা জিনিস ওনার খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো তার গ্রামীণ ব্যাংক, একটা হলো মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট যে কনসেপ্টটা, এটার যে স্প্রেডিং এবং এটার ফলে যে মানে যে ইম্প্যাক্টটা, বিশেষ করে পভার্টি এলিভিয়েশনের যে ইম্প্যাক্ট সেটা। আর একটা হলো সোশ্যাল বিজনেস। সোশ্যাল বিজনেস তার এমন একটা কনসেপ্ট যে সোশ্যাল বিজনেস কনসেপ্টের জন্য হয়তোবা তিনি 2024 সালে আবার নোবেল পেতে পারেন। মানে অসম্ভব কিছু হবে না যদি 2024-এ তিনি নোবেল পান, ইকোনমিক্সে অথবা পিস, যে কোনো একটা যদি পান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সোশ্যাল বিজনেস কনসেপ্টটা হলো মানে সহজ একটা কনসেপ্ট, যেটা কনসেপ্টটা হলো যে এখান থেকে বিজনেস করবে কেউ, মানে মানে যেটাকে বলে পুঁজির জন্য কেউ বিজনেস করবে না। এখানে যারা ইনভেস্টর থাকবে তারা তাদের ইনভেস্টমেন্টটা ফেরত পাবে এবং তারা বিনিময়ে ওখানে কাজ করার সুযোগ পাবে, সে কাজের একটা ফি পাবে, কিন্তু কোনো লভ্যাংশ পাবে না। যে লভ্যাংশটা সম্পূর্ণ মানব কল্যাণের ব্যয় হবে এবং লভ্যাংশ দিয়ে ওই কোম্পানিটা বা ওই বিজনেসটা বড় হবে। এটাকে বলা হয়েছে সোশ্যাল বিজনেস। একটা ইনোভেটিভ একটা কনসেপ্ট, যে বিজনেস মানি হলো ব্যবসা থাকবে যেখানে, যে ইনভেস্ট করবো সেখান থেকে টাকা নেব, কিন্তু তার যে এই সোশ্যাল বিজনেসের যে 7টা মূলনীতি, যে মূলনীতিগুলো হলো যে এখানে প্রথমত হলো যেটা পরিবেশ বান্ধব হবে এবং এখানে খুব আনন্দের সাথে কাজ করা হবে। এখানে বিনিয়োগকারীরা কোনো অর্থ পাবে না, মানে লভ্যাংশ পাবে না, আর তারা বেতনে কাজ করবে, আর তাদের লভ্যাংশ দিয়ে প্রতিষ্ঠানকে বড় করা হবে। আর আর হলো আরো দুইটা কনসেপ্ট আছে। একটা হলো পরিবেশ বান্ধব বলছি, যেটা হলো যে দারিদ্র্য বিমোচনটা হলো প্রথম উদ্দেশ্য থাকবে। দারিদ্র্য বিমোচন প্রথমটা হলো, দারিদ্র্য বিমোচনটা প্রথম উদ্দেশ্য থাকবে। তার মানে এরকমই 7টা মূলনীতি, অর্থাৎ দারিদ্র্য বিমোচন, পরিবেশ বান্ধব, আনন্দের সাথে ব্যবসা, এখানে ইনভেস্টররা কোনো লভ্যাংশ পাবে না, তারা ইনভেস্টমেন্ট ফেরত পাবে, অর্থাৎ লভ্যাংশ দিয়ে প্রতিষ্ঠানটি বড় করা হবে। যারা ইনভেস্টর তারা হলো এখান থেকে হলো তারা বেতনের বিনিময়ে তারা এখান থেকে মুনাফা পাবে। আরেকটা আমি মনে ভুলে গেছি, এই 7টা মূলনীতি নিয়ে এই সোশ্যাল বিজনেস। আর এই সোশ্যাল বিজনেসের এটা একটা এমন কনসেপ্ট যে এটা মানব কল্যাণে মানে তার অর্থটা ব্যয় হবে। এবং এইটা কিন্তু সে 2011-12-এর দিকে শুরু করেছিল, যখন সে মানে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে যখন তিনি ইস্তফা নেন, তখন থেকে আসলে তিনি সোশ্যাল বিজনেসের প্রতি কনসেপ্টটা দেন।
যদি সোশ্যাল বিজনেস কনসেপ্টটা সিন্স 2008, কিন্তু এটা বেশি কাজ করছেন তিনি 2011 সালের পর থেকে। উনি গ্রামীণ ব্যাংকের কাজ করছেন। গ্রামীণ ব্যাংক নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে যে আসলে গ্রামীণ ব্যাংকটার মালিকানা কার, গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ আসলে মালিকরা নেন কিনা, গ্রামীণ প্রতিষ্ঠান যে 54টা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানটার এটা কি নট ফর প্রফিটস বা কি নন প্রফিট অর্গানাইজেশন নাকি প্রফিট ফর, মানে এটা নট ফর প্রফিট একটা আছে, একটা আছে যে আরেকটা আছে যে নন প্রফিট, আর একটা আছে মানে মানে বিজনেস ফর প্রফিট, একটা ফর প্রফিট একটা নট ফর প্রফিট। তো এই রকমের যে প্রতিষ্ঠান আসলে এটা কি, দেখা গেছে যে অনেক গবেষণা করে যে আসলে দেখা গেছে যে তাদের যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা 28 সেকশনে, যে কোম্পানি আইনের 28 সেকশনে প্রতিষ্ঠিত হয়। এই 28 সেকশনের মধ্যে যেটা বলা আছে যে কোনো প্রফিট অর্গান না, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে গ্রামীণের প্রতিষ্ঠানের মানে বলতে গেলে সবই ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু নট ফর প্রফিট কেন? আসলে তার যে বক্তব্য সেটা হলো যে এখানে যে নট ফর প্রফিট যে ফর প্রফিট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো অন্য কোনো নন প্রফিট অর্গানাইজেশন বা নট ফর প্রফিট এই অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত। যেমন গ্রামীণ ফোন এবং টেলিনট, এই প্রতিষ্ঠানের যৌথ যে গ্রামীণ ফোন, যেটা সবচেয়ে মানে লাভজনক বলা হয়, যদিও তাদের যে বার্ষিক যে স্টেটমেন্ট সেখানে কিন্তু কয়েক বছর ধরে লস দেখানো আছে। তো সেখানে হলো এটা কিন্তু মনে হয় যেন ব্যবসায় মানে লাভবান প্রতিষ্ঠান, লাভজনক প্রতিষ্ঠান, কিন্তু আসলে হলো এটা অন্য কোনো মানে নন প্রফিট অর্গানের মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে অনেক কিছু আছে যে আসলে মাইক্রো ক্রেডিটের মধ্যে যে লোনের বিষয়টা আছে, যে গ্রামীণ ব্যাংকের আসলে লোনের পরিমাণ বেশি কিনা, গ্রামীণ ব্যাংকের আসলে লোনের পরিমাণ, সুদের পরিমাণ বেশি কিনা। সুদের আসলে পরিমাণ এখানে বেশি না, যেখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাদের অথরিটিতে বলা আছে যে 27% পর্যন্ত এখান থেকে ইন্টারেস্ট গ্রহণ করা যাবে, কিন্তু গ্রামীণ ব্যাংক এখানে সরল সুদে 20% নিয়ে থাকে। যেটা সরল সুদে 20% সেটা কিন্তু ক্রমহ্রাসমান হারে কমতে থাকে, এবং এখানে ভিত্তি সুদ বলা যায় যে 10%, এটা মানে বলতে গেলে 17% কম। আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু যে হোম লোন দেওয়া হয়, যে গৃহ নির্মাণ, সেখানে মাত্র 8% লোন। শিক্ষা লোন যেটা দেওয়া হয় শিক্ষা জীবন চলাকালীন সময় যে লোনটা, সেটা কিন্তু 0%, এবং শিক্ষা জীবন শেষ করার পরে 5% সুদে লোন প্রদান করে। যেমন দেখা গেছে যে গ্রামীণ ব্যাংক তাদের কার্যক্রমটা আসলে শুধুমাত্র দারিদ্র্য বিমোচনে না, শুধুমাত্র যে নারীর ক্ষমতায়নই না, শুধুমাত্র আসলে শিক্ষাই না, এটা আসলে সুদূর প্রসারী, যে একটা মানে একটা সামাজিক কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং এই ভূমিকা রাখার জন্যই কিন্তু 2006 সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে। আরেকটা বিষয় এখানে রিউমার আছে যে আসলে সরকারি এখানে মালিকানা আছে কিনা। আসলে সরকারের মালিকানা এখানে ওদের গঠনতন্ত্র অনুসারে যেটা ছিল 60% সরকারি মালিকানার বা সরকারি মূলধন ছিল, সেখানে আসলে কমে এটা মানে 2008 সালে এটা কমে কিন্তু প্রথমে 25% করা হয়েছে, এবং সেখানে 25% করা হলেও কিন্তু তাদের যে মূলধনটা, যেটা হলো যে সরকার এ পর্যন্ত 1,20,00,000 টাকার শেয়ার কিনেছে, সেখানে গ্রামীণ কৃষি ব্যাংক এবং স্বর্ণিম ব্যাংক কিনেছে 30-60 লাখ। তাহলে দেখা যায় যে এখন পর্যন্ত তার মূলধন আছে 1,80,00,000 টাকা। সরকারের মাত্র 1,80,00,000 টাকা বিনিয়োগ করে এখানে যদি সে 25% মালিকানা দাবি করে, সেটা কিন্তু আসলে মামুলি ব্যাপার। কিন্তু দেখা যায় যে গ্রামীণ ব্যাংকের যেই বর্তমান যে গ্রামীণ ব্যাংকের যেই যেটা আছে যে মূলধন, সে মূলধনের ক্ষেত্রে এই অংশটা মাত্র 3%। সেক্ষেত্রে সরকারের মালিকানা 3%-এর বেশি না। কিন্তু দেখা গেছে যে এখানে সরকার যে 2011 সালে এটা এখানে যে চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা সরকার নিয়ে নেয়, বা সরকার 25% বিনিময় পেয়ে যায়, যে এখানে চেয়ারম্যান নিয়োগ করার ক্ষমতা হলো গ্রামীণ সরকারের। এখানে বলা হয়েছে যে আরেকটা বিষয় আছে যে সরকারের মালিকানা আসলে আছে কিনা, কিন্তু 3%-এর বেশি হয় না যদি তার ইনভেস্টমেন্টের দিক থেকে যাওয়া হয়। তখন সরকারের একটা পাল্টা প্রশ্ন আছে গ্রামীণ ব্যাংকের কাছে যে আসলে তাহলে মূলধন কার। তখন দেখানো হয়েছে যে এখানে 55 লাখ যে ঋণ গ্রহণকারী ছিল বা ঋণ গ্রহণকারী আছে, তাদের মধ্যে মানে কয়েক কোটি ঋণ গ্রহণকারী, কিন্তু এখানে 55 লাখ কিন্তু এখানে তারা 100 টাকা শেয়ারে ইনভেস্ট করা, যেটার মূল্য 55 কোটি টাকা তাদেরই এখানে শেয়ার থাকে। তার মানে এখানে বিষয়টা হলো যে
সরকারের মালিকানা চাইতে এখানে কিন্তু সদস্যদের মালিকানার সংখ্যা মানে হার অনেক বেশি, সেটা 97%। যারা যারা মানে সদস্য, যারা গ্রামীণ ব্যাংকের সদস্য যারা, তাদের এখানে 97% মূলধন। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি কখনো গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কিনা। আসলে প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেকজন এর চেয়ারম্যান ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান 1983 সাল থেকে তিনি ছিলেন না। এখানে চেয়ারম্যান ছিলেন ডক্টর আকবর আলী খান, ডক্টর রেহমান সুবহান, এরকমের বড় বড় ইকোনমিস্ট, তারা কিন্তু এখানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি ছিলেন, এটা একটা প্রশ্ন এসে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের আসলে উনি একজন এমডি ছিলেন। উনি বেসিক্যালি একজন এমডি ছিলেন, এবং উনি এমডি ছিলেন, এখন অনেক বেশি সময় ধরে এমডি ছিলেন, অর্থাৎ একেবারে প্রতিষ্ঠাকাল থেকে 2011 পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের এমডি ছিলেন। এখন সরকারের থেকে একটা প্রশ্ন আছে, প্রশ্ন হলো যে কোনো ব্যাংকের এমডি 60 বছরের বেশি হতে পারবেন না, কিন্তু তার 60 বছরের মেয়াদ কিন্তু 2000 সালে শেষ হয়ে যায়। 2000 সালের জুলাই মাসে তার 60 বছর শেষ হয়ে যায়, যতটুকু জুলাই বা ডিসেম্বর, আই থিঙ্ক জুলাই বা ডিসেম্বর, আমার খেয়াল নেই। তো এখানে হলো 2000 সালে তার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো যেটা গ্রামীণ ব্যাংকের, যে যখন 2000 সালে তার 60 বছর মানে পার হয়ে যায়, তখনই তিনি এমডি ছিলেন, 2001 সালেও তিনি এমডি ছিলেন, এবং 2001 সিন্স জুলাই 12 জুলাই পর্যন্ত কিন্তু যে প্রিয়র আওয়ামী লীগ গভর্নমেন্ট তারা ক্ষমতায় ছিল। তাহলে এই সরকার কেন তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে প্রশ্ন তুলেন নাই, এটা একটা আর্গুমেন্টের বিষয়। তখন কিন্তু সরকার প্রশ্ন তোলেন নাই যে তিনি কত পার্সেন্ট মানে কত বছর বয়সে তিনি এমডি আছেন, এটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। এখন বিষয় হলো যে এই রকমের নানান প্রশ্নের সাথে গ্রামীণ ব্যাংকের বিষয়টা জড়ানো অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হলো যে যেটা মনে করা হয় আসলে তিনি আসলে মানে যে প্রশ্নগুলো তোলা হয় সেই প্রশ্নের বিষয় হলো যে তিনি কর ফাঁকি দিয়েছেন কিনা, যে তার বিরুদ্ধে যে মামলাগুলো এগুলো কিন্তু ডিফেন্ড করতে হবে। আপনার গ্রামীণ ব্যাংকের বিষয়টা পরীক্ষা থাকে, আমি আপনাদের কোশ্চেন দেখবো, কোশ্চেন যদি থাকে আপনারা কোশ্চেন করে রাখতে পারেন, আমি দেখবো। বিষয় হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যে 2500 কোটি টাকার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং কর ফাঁকির যে 666 কোটি টাকা, এগুলো আসলে সত্য কিনা, বা এগুলো আসলেই আদৌ ঠিক কিনা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কর দেন নাই কিনা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনকামের সোর্স হলো 3টা। একটা হলো যে তিনি বিভিন্ন জায়গায় ভালো বক্তৃতা দেন, এবং তার বক্তৃতা কিন্তু অনেক সময় $1 বিলিয়ন খরচ করে তার বক্তব্য শুনতে আসেন। 2 নম্বর যেটা, তিনি তার যে লেখা গ্রন্থ, এই গ্রন্থগুলো এখান থেকে একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসে, এবং তার কিছু কিছু বই 25টি ভাষায় পর্যন্ত অনুদিত হয়েছে, এবং সারা বিশ্বে তার বইগুলো চলে থাকে। আরেকটা হলো যে তার যে নিউ ইয়র্ক টাইমসের যে বেস্ট সেলার লিস্ট তালিকা, সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেস্ট সেলার রাইটার, মানে যে তার যে রাইটিংস সেগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে, একেবারে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় তিনি আছেন। 3 নম্বর তার আয়ের যে সোর্স, সেটা হলো বিভিন্ন পুরস্কার, তিনি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়ে থাকেন। এই 3টিও তার আয়ের উৎস, এবং সেখানে কিন্তু তার আয়ের উৎস এর বাইরে কোনো সোশ্যাল বিজনেসের কোনো প্ল্যাটফর্ম দেওয়া নেই। এছাড়া কোনো তার যে 54টি প্রতিষ্ঠান আছে গ্রামীণের, সেখানেও কিন্তু তার এখানে দেয়া নাই, ওখানেও কিন্তু তার মানে আয়ের উৎস হিসেবে দেখানো নাই। এখন বিষয় হলো যে তিনি কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকাগুলো বাংলাদেশে ঢুকাচ্ছেন। তো যখন ব্যাংকিং চ্যানেলে আসে তখন কিন্তু ওখানে কিন্তু তার ইনকাম ট্যাক্সটা কর্তন করা হয়। এখন বিষয় হলো যে এই কর্তন করার পরও তার বিরুদ্ধে যে কর ফাঁকির কথা অভিযোগ দেওয়া হচ্ছে, এটার আসলে একটা ভিত্তি আসলে থাকে না। তিনি ব্যাংকিং চ্যানেলে আসে, এবং সেটার প্রমাণ কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আছে, এবং কর ফাঁকির জন্য তিনি যে কর যে রিটার্ন দিয়েছেন জমা, বছরের পর বছর তিনি রিটার্ন জমা দিয়েছেন, কিন্তু সেই রিটার্নের ক্ষেত্রে তাকে কিন্তু আপত্তি তোলা হয় নাই। আপত্তি না তুলে তাকে কিন্তু দুদক থেকে বলা হয়েছে তিনি কর ফাঁকি দিয়েছেন, এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কথা বলা হয়েছে। তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো যে গ্রামীণ ব্যাংকের জন্য যে শত শত কোটি টাকা আসে, আসলে গ্রামীণ ব্যাংকের জন্য আসলে মানে বাহির থেকে অর্থ আসে কিনা, আসলে বাহির থেকে মানে $11 মিলিয়ন, যেটা নরওয়ের একটা প্রতিষ্ঠান সারোস ফাউন্ডেশন,
সেখান থেকে তাকে $11 মিলিয়ন গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছিল। ওই টাকাটাই মানে বৈদেশিক চ্যানেল থেকে আসা, এবং এটা আবার শোধ করা হয়ে গেছে। সো তার মানে এখানে দেখা গেছে যে যে মূলধন আছে সে মূলধনটা হলো যে এদেশের মানে বিনিয়োগকারী যে অর্থাৎ সদস্য যারা, তাদের যে 100 টাকার শেয়ার, এক একজনের মাথায় 100 টাকা করে শেয়ার, এবং এখানে একটা বলা আছে যে 100 টাকার বেশি শেয়ার বিক্রি করা যাবে না। খুব অল্প কিছু সময়ের জন্য এটা আনলিমিটেড ছিল, কিন্তু এটা সবসময় যে একটা শেয়ারের বেশি কেনা যাবে না এবং 100 টাকার বেশি শেয়ার দেওয়া যাবে না। এখন একটা বলা হয়েছে যে আরেকটা আপত্তি তোলা হয়েছে যে গ্রামীণ ব্যাংক আসলে যাদের কাছ থেকে এই মূলধনটা সংগ্রহ করে তাদেরকে আসলে টাকাটা পে করতেছে কিনা, পে ব্যাক করতেছে কিনা। এখানে বলা হয়েছে যে আসলে ব্যাক করা হয়েছে, কারণ দেখা গেছে যে সরকার 1,80,00,000 টাকা এখানে ইনভেস্ট করেছে, এবং সরকারকে এর বিনিময়ে গ্রহণ করেছে, সরকার গ্রহণ করেছে 2,52,00,000 টাকা। 2,52,00,000 টাকা তারা কিন্তু এখান থেকে গ্রহণ করেছে। আর এট দ্য সেম টাইম কৃষি ব্যাংক 30 লাখ টাকা দিয়েছে, এবং সোনালী ব্যাংক 30 লাখ টাকা দিয়েছে। 30-60 লাখের জায়গায় তারা কিন্তু 126 কোটি টাকা নিয়ে গেছে, 1,26,00,000 টাকা নিয়ে গেছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ, অর্থাৎ 30 লাখের বিনিময়ে 63 লাখ টাকা তিনি পেয়েছেন, অর্থাৎ 30 লাখের বিনিময়ে 63 লাখ, তার মানে এটা 1,26,00,000 টাকা তারা এখান থেকে লভ্যাংশ নিয়ে গেছেন। এবং সদস্যরা তারা কিন্তু সবসময় 20-30% করে তারা লভ্যাংশ কার্ড করে থাকেন। সো এই গ্রামীণ ব্যাংকের এই হলো যে বিভিন্ন আমলনামা, সেই আমলনামার ক্ষেত্রে আপনার আলোচনার বিষয় হলো যে গ্রামীণ ব্যাংক যখন বলবে যে গ্রামীণ ব্যাংকের আসলে আপাত দৃষ্টিতে এটা এইটা মানে এই প্রশ্নটা আলোচনা করাটা সহজ হবে, ডিফেন্ড করা সে গ্রামীণ ব্যাংককে ডিফেন্ড করাটা ইজি হবে। 46তম রিটার্ন কবে হতে পারে আই ডোন্ট নো। আমি যতটুকু জানি 3 zeros থিওরি, এটা আসলে আমাদের যে 3 zeros থিওরি, জিরোস হলো যেটা আপনার পভার্টি হার 0%, কার্বন এমিশন 0%, আর একটা হলো বেকারত্ব যেটা আনএমপ্লয়মেন্ট 0%। এটা 2014-15 একটা তত্ত্ব। তখন আমি এটা অ্যাডমিশন কোচিংয়ে পড়াইতাম, 13-14 সালে অ্যাডমিশন কোচিংয়ে 3 নীল থিওরি, 14-15 সালে মনে হয়, 13 না হবে না, 14-15 এরকমের বা 16 সালে, মানে আজ থেকে 8-9 বছর আগে হবে মিনিমাম। এর আগে আমি এটা পড়িয়েছি, মনে পড়ে। তো 3 zeros থিওরি যেটা, এটা কিন্তু আসলে মানে বাংলাদেশ বিষয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ না, এটা আসলে ইন্টারন্যাশনালের কনসেপচুয়ালের জন্য গুরুত্বপূর্ণ। আর এই 3 zeros থিওরি, এটা তো বললাম এই কনসেপ্টটা, আমি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছিলাম। দেখেন এনজিও যেগুলো আছে, এনজিও ব্যুরো কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু এখন এনজিও ব্যুরো দেখভাল করে থাকেন, বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মানে সত্যি বলতে ওনাকে মানে উনি কিন্তু আসলে খুবই মানে জিনিয়াস পার্সন। ওনার যে তত্ত্বগুলো কিন্তু অন্য রকমের, একটু ডিফারেন্ট। উনি আমার মনে হয় উনি যেভাবে সোশ্যাল বিজনেসকে স্ট্যান্ড করেছেন, বা এটাকে তিনি যেভাবে তিনি মানে ফিগার আউট করেছেন, এটা বাস্তবায়ন করতে আরো কিছুদিন বাঁচতে হবে আর কি। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং ওনাকে যেন বাঁচিয়ে রাখেন। আরো ওনাকে আসলে সুস্থতার সাথে আরো কিছুদিন বেঁচে থাকতে হবে, তাহলে তিনি এগুলো নিয়ে আরো কাজ করতে পারবেন। তবে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছিলাম সেটা হলো যে যেখানে ছিলাম আমি, যে এনজিওগুলোর আসলে বেসিক্যালি কাজ কি। বাংলাদেশে এনজিও কাজ করে মানে 4-5টা কাজ করে থাকে, তার মূল কাজ 4-5টা কি মানে 3-4টা বলতে পারেন, 4টা বলতে পারেন প্রধান কাজ। একটা হলো পভার্টি এলিভিয়েশন বা দারিদ্র বিমোচন, এটা তার প্রধান লক্ষ্য থাকবে, কারণ এটা তো আসলে বাংলাদেশের জন্য এটা সমস্যা। দ্বিতীয় যে কাজটা করে থাকে সেটা হলো তারা শিক্ষার জন্য কাজ করে থাকে, মানে শিক্ষা এবং শিক্ষার জন্য লোন দেয়া, শিক্ষার জন্য প্রতিষ্ঠান করা, শিক্ষা সহযোগিতা করা, উপবৃত্তি দেয়া, বিভিন্ন ধরনের স্টিমুলার প্যাকেজ ঘোষণা করা, মানে প্রণোদনা ঘোষণা করা, এগুলো কিন্তু তারা করে থাকে। এবং এনজিওদের থার্ড যেটা কাজ সেটা হলো যে উইমেন এম্পাওয়ারমেন্ট। এটা একটা খুব মানে বাংলাদেশের কমন সমস্যা যে ল্যাগিং, মানে আমাদের জনসংখ্যার কিন্তু 50.28% বেশি তারা কিন্তু আসলে নারী, প্রায় 51%, 28 হবে না, 98 মনে হয়, 51% নারী। যেখানে
এটা কিন্তু খুবই মানে অ্যালার্মিং যে বাংলাদেশের প্রায় 51% মানুষ মানে নারী সেখানে কিন্তু তাদের কিন্তু আসলে এম্পাওয়ারমেন্টটা নেই এবং তাদের অনেক অংশগ্রহণ থাকে, কিন্তু যেটা দেখা যায় তাদের আসলে ইকোনমিক মানে ভাবে সাপোর্টিভ হয় না। সেখানে উইমেন এম্পাওয়ারমেন্টের মূল কথা কিন্তু হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সে কিন্তু ডিসিশন মেকার হবে, আর ডিসিশন মেকার যখন সে হবে তখনই কিন্তু সমাজে সে প্রভাব বিস্তার করতে পারবে। তো উইমেন এম্পাওয়ারমেন্টে তাদের একটা কাজ, আর একটা হলো যে কর্মসংস্থানে তারা কাজ করে, এনজিওগুলো কর্মসংস্থান নিয়ে কাজ করে থাকে। আর এই এনজিওসগুলোর মধ্যে যারা মানে কর্মসংস্থানের কাজ করে থাকে, আরেকটা হলো যে মানে আরেকটা বিষয় নাম্বার 5 যেটা এনজিও প্রতিষ্ঠানগুলো, তারা হলো যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে আসলে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় তারা মানে উৎসাহ দিয়ে থাকে। তো এনজিওগুলো এই কাজগুলো করে থাকে, স্বাভাবিক কাজ, এগুলো স্বাভাবিক কাজ। আসলে গ্রামীণ ব্যাংক কি কাজ করে সেটা হলো ফ্যাক্ট, যে গ্রামীণ ব্যাংকের আসলে কাজগুলো ওদের মতো কিনা বা এদের সাথে ডিসেন্ট কিনা। আসলে গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক দুইটাই কিন্তু খুব ডিসেন্ট, কারণ তারা কিন্তু একই সাথে মাল্টি সেক্টরাল কাজ করে থাকে, মাল্টি কাজ করে থাকে যারা হলো যে তাদের যেটা সবচেয়ে সাহসী পদক্ষেপ যেটা গ্রামীণ ব্যাংকের, যেটা হলো যে তারা জামানতবিহীন ঋণ দেয়। জামানতবিহীন ঋণ প্রদান করে, এটা কিন্তু আসলে খুবই মানে একটা ইতিবাচক দিক। কারণ আপনি একজন মানুষ নিঃস্ব, একজন মানুষ যেটাকে ওদের কিন্তু একটা আছে, প্রজেক্ট আছে যেটা গ্রামীণ ব্যাংকের, আমি একটু যেটা দেখলাম সেটা হলো যে ভিক্ষা লোন দিয়ে থাকে, যেখানে 0% ইন্টারেস্ট থাকে। ভিক্ষা লোনে 0% ইন্টারেস্ট, সেখানে কোনো ইন্টারেস্ট থাকে না, এবং তার এখানে যেটা দীর্ঘমেয়াদী, যেটা আইডিয়া করে থাকে সাধারণত, সেই কনসেপ্টটা কিন্তু সেখানে সে গ্রো করছেন। আসলে গ্রামীণ ব্যাংক যে নোবেল পুরস্কার পেয়েছে আসলেই সে ডিজার্ভ করে। এখন বলবেন যে ভাই উনি সুদ খায়, সুদের এইসব বললে ভাই হবে না। সুদ তো মানে অনেকেই খায়, কিন্তু সবাই তো আসলে কল্যাণমূলক কাজটা করে না। ভিক্ষা লোনটা কে দেয়? ভিক্ষা লোন আসলে কেউ দিচ্ছে কিনা বাংলাদেশের ইতিহাসে? তো সে জামানতবিহীন লোন দেয়, এবং কাকে দেয়? একজন বাস্তুচ্যুত মানুষকে, একজন ভিক্ষুককে, এবং ছিন্নমূল মানুষকে, এবং যে মানুষগুলো আসলে সমাজের একেবারে মানে ল্যাগিং বিহাইন্ডে থাকে, তাদেরকে আসলে প্রান্তিক লেভেলে যারা থাকে, পেরিফেরি এরিয়ায় যারা থাকে, তাদেরকে আসলে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য যে লোনটা প্রদান করা হয়ে থাকে। এরপরে হলো যে তার জন্য যেটা হলো যে তার মানে কিস্তিটা সরল সুদে দেওয়া হয়, এবং কিস্তিটা কিন্তু তার মানে 52 সপ্তাহে ভাগ করা হয়। যদি 10,000 টাকাও নেয়, তাকে 52টা সপ্তাহে কিন্তু তাকে সপ্তাহে ভাগ করে দেওয়া হয়, যার জন্য যাতে সে মানে বড় একটা বিগ অ্যামাউন্টে যদি থাকতে হয় না, তাকে ছোট অ্যামাউন্টে পরিশোধ করতে হয়। সো বেসিক্যালি যে গ্রামীণ ব্যাংকের আরেকটা বিষয় যে ক্ষুদ্র উদ্যোক্তা লোন দিয়ে থাকে, এবং সেখানেও কিন্তু জামানত গ্রহণ করে না। এটাও কিন্তু গ্রামীণ ব্যাংকের একটা ইতিবাচক দিক। এবং গ্রামীণ ব্যাংকের গ্রাহক যারা আছেন, যে গ্রামীণ ব্যাংকের গ্রাহক সবচেয়ে বেশি, এবং এখানে গ্রামীণ ব্যাংকের গ্রাহক সংখ্যা যেখানে দেখানো হয়েছে যে মেম্বারই আছেন 55 লাখ শুধুমাত্র মেম্বার, যারা গ্রামীণ ব্যাংকের 100 টাকা শেয়ারে তারা বিনিয়োগ করে এই ব্যাংকের তারা মানে লভ্যাংশ বছরে গ্রহণ করে থাকে। তো বেসিক্যালি যে এখানে 55 লাখ শুধুমাত্র মানে রিটেন মেম্বারই আছে। সো এটা বলতে হবে যে গ্রামীণ ব্যাংক আসলে একটু মানে ডিসেন্ট কিছু কাজ করে থাকে। তো এই আপনাদের জন্য যেটা মানে পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ, যে ক্ষুদ্র ঋণ কি বা ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য কি, আর সেখানে গ্রামীণ ব্যাংক কি ভূমিকা রেখেছে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। আরেকটা প্রশ্ন হবে যে সোশ্যাল বিজনেস, যে সামাজিক ব্যবসা, এবং সামাজিক ব্যবসা কি, এই সামাজিক ব্যবসার ইতিবাচক দিকগুলো কি, আর সামাজিক ব্যবসা থেকে কি ধরনের ফল আশা করা যেতে পারে, এই হলো বিষয়। এই দুইটা প্রশ্ন আসলে আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদের প্ল্যানটা শেয়ার করি। আপনাদের বাংলাদেশটা ইনশাল্লাহ মানে অনেক প্ল্যানই তো দিছি, আপনাদের খুব সহযোগিতার জন্য খুব ধন্যবাদ, যে আমি টিডির বইটা আসলে অনেকটা এগিয়ে গেছি, মানে অনেক কাজ দেখলাম। যে কাজ কি আসলে কি, বইটা 1020 পৃষ্ঠা, সেক্ষেত্রে কি করতে হয়, আপনাকে প্রত্যেকটা বাক্যই পড়তে হয়, যে আসলে এই তথ্যটা চেঞ্জ হয়েছে কিনা, বা এই তথ্যটা এখন রাখা যায় না, এই কন্টেক্সটে লাগে কিনা। আগে যেটা মানে আগের চেয়ে এবার একটু কাজ বেশি, কিছু জিনিস বাদ দিতে হয়েছে, যেটা আসবে না সেটা তো আমার এখন তো বাদ দিতে হচ্ছে। তো আবার কিছু জিনিস আছে যে এই কন্টেক্সটে ওই কন্টেক্সটে নিয়ে আসতে হয়। কিছু জিনিস হলো যে একটা টপিক লিখতে গেলে আমার 50 পৃষ্ঠা পড়তে হচ্ছে।
সো দেখেছি 50 পৃষ্ঠায় পড়ে দেখে কিছুই নাই, এরকম হয়েছে। সো বেসিক্যালি আপনাদের অনেক থ্যাঙ্কস। আর আমিও এটা আমারও ধারণা যে আসলে আপনাদের পরীক্ষাটা সত্যি বলতে নভেম্বর মাসে হবে না। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যে কাজটা করবেন, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং বিজ্ঞান এই 4টা সাবজেক্টে ফুল প্রিপারেশন নেবেন। আর আমি যে ক্লাস নিচ্ছি খালি ক্লাসগুলো করবেন। আমি এখন বলতে পারি যে আপনি এখন ফাটাই ফেলতে পারবেন, আমি তো কিচ্ছু লেখাই নাই। আচ্ছা, আমি 2টা প্রশ্ন করি, দেখি আমাকে যে কজনই আছেন একটু উত্তর দিয়ে দেখেন, আমি দেখি আসলে ট্রাই করে দেখি। বলেন তো বেসিক্যালি সরকারের যে গ্রামীণ ব্যাংকের যে পরিমাণ ইনভেস্টমেন্ট এবং সেই অনুসারে বর্তমান মূলধন অনুসারে তার মালিকানা কত পার্সেন্ট, দেখি তো আপনাদের মনে আছে কিনা, কমেন্ট করেন। এই প্রশ্নটা দেখি পারেন কিনা। কবির ভাই বলছেন, থ্যাংক ইউ। কবির ভাইয়ের উত্তর ঠিক আছে, কবির ভাইয়ের উত্তর ঠিক আছে। আমি কবির ভাইয়ের উত্তর দেখলাম। আর কেউ আছেন? ওকে, দ্বিতীয় বলছে 25%। ফাহমিদা, মুসাম্মদ, সাবিনা, প্রীতম ঘোষ, থ্যাংক ইউ। তারা বলছেন 3%। আচ্ছা, দেখি আরেকটা কমেন্ট দেখি আপনাদের, তাহলে আমি বুঝবো যে আসলে আপনার মনোযোগ আছে বা আমার গল্প থেকে আপনি বুঝতে পারছেন। আমি বলছিলাম যে সামাজিক ব্যবসার সাথে মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি কোনটা? 7টা মূলনীতি সামাজিক ব্যবসায় প্রথম মূলনীতি কোনটা বলছিলাম? প্রথম কোনটা? সবার আগে প্রথম মূলনীতি কোনটা? 7টা মূলনীতির কথা বলছিলাম। যেমন আমি অনেকগুলো মূলনীতি বলছিলাম, পরিবেশ বান্ধব, আনন্দের সাথে ব্যবসা, ইনভেস্টররা ইনভেস্টমেন্ট তুলে নিয়ে যাবেন, তারা লভ্যাংশটা একটা প্রতিষ্ঠান বড় করার ক্ষেত্রে ব্যবহৃত হবে, ইনভেস্টররা শুধুমাত্র বেতন পাবেন, দারিদ্র বিমোচন। কোনটা অর্থাৎ প্রধান উদ্দেশ্য কোনটা? ইয়েস, দারিদ্র বিমোচন, পভার্টি এলিমিনেশন। থ্যাংক ইউ কবির ভাই, থ্যাংক ইউ। আর একটা লোক সাইদা আশরাফুন্নেসা, থ্যাংক ইউ। তো এই দুইজন মানে এটা হলো দারিদ্র বিমোচনটা প্রধান উদ্দেশ্য ছিল। আমি আরেকটা কথা বলি, দেখি আপনাদের মনে আছে কিনা। সেটা হলো যে গ্রামীণ ব্যাংক যে প্রতিষ্ঠিত, গ্রামীণ যে প্রতিষ্ঠানগুলো 54টা প্রতিষ্ঠান, সেগুলো কোম্পানি আইনের কত নম্বর সেকশন অনুসারে গঠিত? কোম্পানি আইনের কত সেকশনে অনুসারে গঠিত? যেই সেকশনে আসলে নট ফর প্রফিট বলা আছে বা নন প্রফিট অর্গানের কথা বলা আছে। তানজিলা আফরোজ বলছেন ব্যাকডোর কূটনীতি আর ব্যাক চ্যানেল কূটনীতির মাঝে কোনটি গোপনীয়? ব্যাকডোর গোপনীয়, আর ব্যাক চ্যানেলটা এটা গোপনীয় হতে পারে, প্রকাশ হতে পারে। মানে ব্যাক চ্যানেলটা হলো বেসিক্যালি আসলে মানে যে উদ্দেশ্য হবে, এক উদ্দেশ্য দেখাবে, শো করবে একটা, আসলে পিছনে হিস্ট্রি আর একটা। ধরেন আজকে মাশরাফি আর সৌরভ গাঙ্গুলী তারা দেখা করলো, দুজন চা খাইলো, দুজন দেখা করলো, আসলে দুজন ওখানে বসে তিস্তা আলোচনা করছে, এটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। আবার দেখেন যেমন ধরেন আপনারা দেখছেন যে বাংলাদেশে কয়েকজন কূটনীতিকে ফেরত নিয়ে আসছে। বাংলাদেশে একটা কিন্তু ঝামেলা কিন্তু আজ করতে পারছেন মনে হয় কিছু একটা অনেকে, এবং ঝামেলা কিন্তু একটা আজ করতে পারছেন হয়তো বা, যেটা হলো যে কয়েকজন কূটনীতিককে কিন্তু ফেরত নিয়ে আসছে, 6জন কূটনীতিককে। যাক, ওটা না আমি বুঝতে পারছি মনে হয় এটা ব্যাক চ্যানেল। আর ব্যাক চ্যানেল হলো মাশরাফি আর গাঙ্গুলি কথা বলছেন, সেখানে আসলে মনে হবে যেন তারা খেলা নিয়ে আলোচনা করতেছেন, পিছনে আসলে অন্য একটা গল্প আছে। এটা হলো ব্যাক চ্যানেল কূটনীতি। আর ব্যাকডোরটা হলো যে সবাইকে দেখাবে একটা, আসলে ভিতরে আর একটা। কারণ ব্যাকডোর ডিপ্লোমেসিতে সবকিছু ওপেন করে দেওয়া যায় না। ওপেন করলে কি হয়, রিয়াকশন হলে কি হয়, সরকার বাস্তবায়ন করতে পারে না, প্রেশার ফিল করে, প্রেশারে থাকে। যেমন ইলিশ আমি দেবো কি দেবো না, এটা আমি প্রকাশ করছি, একবার বলছি ইলিশ দেবো না, পরের বার বলছি ইলিশ দেবো। এটা একেবারে খুবই দুর্বল কূটনীতি এবং দুর্বল একটা মানে এক্সপ্রেশন ছিল গভর্নমেন্টের কয়েকটা উইকনেস হয়েছে। একটা উইকনেস হলো এইটা। সেকেন্ড যেটা হয়েছে সেটা কি জানেন, সেটা হলো যে হোসেন মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওই চেয়ারে বসে তিনি বলতে পারেন না যে 10টি ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে।
10টি ব্যাংক দেউলি হয়ে যাচ্ছে, এটা তার বলা একেবারেই উচিত হয় না, গভর্নরের বলা উচিত হয় না। যে কারণে এখন ব্যাংক 10টা কোনটা, পাবলিক এখন পুরো হুমড়ি খেয়ে গেছে। আপনি দেখবেন আপনার কাছেও জিজ্ঞেস করছে অনেকে যে আসলে ব্যাংকে টাকা রাখবো কিনা, কোন ব্যাংক সেফ। আমার কাছে 4-5 জন জিজ্ঞেস করছে, আই থিঙ্ক আপনার কাছেও জিজ্ঞেস করছে। এই একটা বড় ধরনের মানে উইক জোন তাদের। আরেকটা উইক পয়েন্ট হলো যে যিনি বলছেন যে মানে কি বলছেন যেন, মানে কি জানি ব্যাক বাটন না জানি কি জানি, আরে ওয়ার্ডটা তো ভুলে গেলাম, মানে আসলে ব্যাক বাটন মানে বাটন অর্থাৎ মানে রিসেট বাটন, অর্থাৎ রিসেট বাটন দিবেন, অর্থাৎ 24 পর্যন্তই থাকবে, 24 থেকে বাংলাদেশ ইতিহাস শুরু হবে, 24-এর আগেগুলো রিসেট। এটা আসলে বলার অবকাশ রাখে না, কিন্তু বলার দরকারই তো ছিল না। এটা কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে। আমি কয়েকটা উইক পয়েন্টের কথা বলতে পারি যে এখন তাদের এগুলো মানে একটু সমস্যার বিষয়, কারণ তাদেরকে কিন্তু আসলে মানে এটা পলিটিক্যাল গভর্নমেন্টের জায়গায় করে হেভি করবেন, আপনি দেশকে হেভি করবেন, তাদের দোষগুলোকে আসলে কি পলিটিক্যাল গভর্নমেন্টে কি হয়, একটা পার্টি দোষ করলে আরেকটা পার্টি কারেকশন করে দেয় বা বলে দেয়। এটাই তো ডেমোক্রেটিক চর্চা, আগের 15 বছরের হিসেব বাদ, ডেমোক্রেটিক প্র্যাকটিস তো এটা। কিন্তু আপনি যখন নন গভর্নমেন্ট হবেন, ইন্টারিম গভর্নমেন্ট থাকবেন, তখন কিন্তু আপনাকে এগুলো সতর্কতার সাথে আগাতে হবে। সো আমি জানি কোন জায়গায় ছিলাম, একজন প্রশ্ন করছিলেন যে ব্যাকডোর এবং ব্যাকচ্যানেলের মধ্যে আসলে ব্যাকডোরটা গোপনীয়। খেলাপি ঋণ আর অফশোর ব্যাংকিং সম্পর্কে বলবেন স্যার। খেলাপি ঋণ তো হলো যে আপনি রিসেট বাটন, থ্যাংক ইউ। এরপরে কি জানি বললাম, সেটা হলো যেন কি আচ্ছা, অফশোর ব্যাংকিং হলো বিদেশি ব্যাংকে মানে বিদেশি ব্যাংকে বাংলাদেশের পক্ষে যারা নন রেসিডেন্ট বাংলাদেশ, এনআরবি যারা, সবাই কিন্তু না। অফশোর ব্যাংকিং কিন্তু সবাই করতে পারবেন না। অফশোর ব্যাংকিং কিন্তু আপনি প্রবাসী করতে পারবেন না। অফশোর ব্যাংকিং কিন্তু যারা বিদেশে চাকরি করেন দূতাবাসে, তারা করতে পারবেন না। অনাবাসী মানে হলো এনআরবি যারা, মানে নন রেসিডেন্ট বাংলাদেশ, তিনি বংশ বাংলাদেশের কিন্তু বাংলাদেশের নাগরিকও না, বাংলাদেশে বসবাস করেন না, বিদেশে থাকেন। যেমন আলী রিয়াজ স্যার, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। যুক্তরাষ্ট্রে তিনি বাংলাদেশের বংশ, তিনি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, পলিটিক্যাল সায়েন্স এবং আইআর ডিপার্টমেন্টে পড়ছেন, কিন্তু তিনি এখন কোথায় থাকেন? যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি কিন্তু এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশ। যেমন সাকিব আল হাসান, তিনি কিন্তু এনআরবি না, তিনি কিন্তু আসলে কি ডুয়াল পাসপোর্ট ব্যবহার করেন, তিনি কিন্তু এনআরবি না। এনআরবি কি? এনআরবি টিউলিপ সিদ্দিক। এনআরবি কে? টিউলিপ সিদ্দিক বললাম। এনআরবি কে? ধরেন আপনার রুশনারা আলী, উনি এনআরবি। আনোয়ার চৌধুরী, তিনি বাংলাদেশের বংশ, বাংলাদেশে থাকেন না, সিলেটের বংশোদ্ভূত, থাকেন হলো যুক্তরাষ্ট্রে। ওনারা আসলে অফশোর ব্যাংকিংটা করতে পারবেন। অফশোর ব্যাংকিং প্রবাসীরাও না, অফশোর ব্যাংকিং বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারকারীও না, অর্থাৎ বিদেশি পাসপোর্ট ব্যবহারকারী কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত। তারা বাংলাদেশের উদ্দেশ্যে সেখানে তারা অফশোর ব্যাংকিং করতে পারবেন, এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারবেন, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানে তারা নিয়োজিত থাকতে পারবেন, তারা এপিআই করতে পারবেন, যেটা হলো ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, যেটা এই পোর্টফোলিও ইনভেস্টমেন্টও তারা এখানে থাকতে পারবেন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কোনো যদি পোর্টফোলিও তৈরি হয়, অর্থাৎ আমি কি করে বুঝাই, ধরেন আপনার এই যে আজকে যমুনা টিভির এটা দেখছেন মনে হয় আপনারা, যে যমুনা টিভির যে মানে যমুনা টিভির যে ওই যে একটা ডকুমেন্টারি হলো না, যে আইসিটি মিনিস্ট্রিতে ডিজিকন নিয়ে যে একটা হলো, এই ডিজিকনের ওয়াহিদ, তিনি কিন্তু সজীবদের জয়ের, তিনি কি একই ইউনিভার্সিটির, বয়সে বড় কিন্তু তার বন্ধু। ওয়াহিদ একটু বয়সে বড় কিন্তু একই ইউনিভার্সিটি তারা পড়াশোনা করছেন, ইউনিভার্সিটি অফ টেক্সাসে ছিলেন এবং হার্ভার্ডে পড়াশোনা করছেন। সেখান থেকে তার বন্ধু, সেখানে তিনি এই ডিজিটাল আইসিটি সেক্টরে তিনি ইনভেস্টমেন্ট করছেন। এই যে তিনি ওখানে যে টেক্সাসে থাকেন কিন্তু তিনি এখানে ইনভেস্টমেন্ট করলেন, এটা হলো অফশোর ব্যাংকিং এর মাধ্যমে করলেন। আসলে অফশোর ব্যাংকিং হলো এনআরবিও নন রেসিডেন্ট বাংলাদেশের জন্য। আর এই অফশোর ব্যাংকিংটা তো আগে চালু হয়েছে, এখন চালু হয় না, আরো আগে চালু হয়েছে, মানে এই গভর্নমেন্টে না, আগের গভর্নমেন্টে। হ্যাঁ, অবশ্যই আপনার ইরান এবং ইসরায়েল এই ইস্যুটা আসবে। এটা যদি লেবাননের ইস্যুটা না হইতো, তাহলেও কিন্তু পরীক্ষা সম্বন্ধ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ ইরান প্রেসিডেন্ট মারা গেছেন এবং ইরানের যে এমন কি অবস্থা, যে ইরান এমনভাবে মানে গোয়েন্দা নজরদারির মধ্যে ইরান রয়েছে, ইরানে কিন্তু সিকিউরিটি একেবারে খুবই দুর্বল, ইরানের সিকিউরিটি খুব দুর্বল। কারণ আপনি দেখেন তার মানে যুক্তরাষ্ট্র মানে ইরানের
প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সেখানে মানে গিয়ে সেখান থেকে ইনফরমেশন নিয়েই কিন্তু আসলে হামাস প্রধানকে হত্যা করা হয়েছে। এবং ইরানের কিন্তু কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু আগে থেকে বের হয়ে যাচ্ছে। বেসিক্যালি কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ। একটা হলো যে ইরান ফার্স্ট অ্যাটাক করেছিল ইসরায়েলে, অ্যাটাক করেছিল এর আগে, তারপরে কি হলো তার প্রেসিডেন্ট মারা গেল, তারপরে হামাস প্রধান মারা গেল, এখন তো হলো লেবাননি হিজবুল্লাহ মানে লেবাননের সমর্থন করতে গিয়ে ইসরায়েলকে অ্যাটাক করলো, ইসরায়েল অ্যাটাক করলো। এবং এই কারণে মানে ইরান একটা ফ্যাক্ট। এবং মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে আসলে যেটা ইসরায়েল হলো প্লেয়ার, সবসময় প্লেয়ারটা ইসরায়েল থাকে, এখন আপনি প্লেয়ারটা দেখেন ইরান প্লেয়ার দেখেন আপনি, ইরান কয়েকটা জায়গায় দেখেন প্লেয়ার কি হবে আপনি মানে আনবিলিভেবল যে পৃথিবীতে সবচেয়ে বেশি তেল কেনে চায়না, এবং সে তেল কেনে শুধু এখন না, 2016 সালের আগেও সবচেয়ে বেশি তেল কিন্তু চায়না কিন্তু। এবং 2006 থেকে 2016 পর্যন্ত ইরানের উপরে জাতিসংঘের অবরোধ ছিল, নিরাপত্তা পরিষদের অবরোধ ছিল 10 বছর, 2006 থেকে 2016 পর্যন্ত। ইরানকে সন্দেহ করা হয়েছিল যে পরমাণু অস্ত্র বানাচ্ছে, সেই হিসেবে যে 6 পার্টি টক্স, ইরান বিষয়ক যে 6 জাতি, তারা কিন্তু কি করে ইরানের উপরে নিরাপত্তা পরিষদ সহ জাতিসংঘের অবরোধ থাকে। সেখানে কিন্তু অবরোধ থাকার পরও ইরান সবচেয়ে বেশি তেল বিক্রি করতে কিন্তু চায়নার কাছে। এখন দেখেন ইরান প্লেয়ারটা কিভাবে, ইরান প্লেয়ারটা হলো দেখেন সৌদি আরবে যে সৌদি ইয়েমেনের যে সংকট হুতি বিদ্রোহ, সে হুতি বিদ্রোহীরা সেখানে সাপোর্ট পাচ্ছে কার? ইরানের। শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ একেবারে 2011 সাল থেকে সেখানে ইরানের সাপোর্ট পাচ্ছে বাশার আল আসাদ। এরপরে দেখেন হামাসের প্রবাসী সরকারটাই হলো মানে প্রবেশ সরকার যদি দোহায়, কিন্তু হামাসের নেতৃবৃন্দ বসবাস করতেন তেহরানে। এরপরে হলো আপনি দেখেন হিজবুল্লাহ শিয়া মানে শিয়া প্রধান হিজবুল্লাহ, তারা কিন্তু সমর্থন পাচ্ছে কার? ইরানের। আবার দেখেন বর্তমান কনটেক্সটের যে ঘটনাগুলো ঘটতেছে, যে ইসরায়েলে পরপর 2বার অ্যাটাক করা, মানে একই বছরে 2বার অ্যাটাক করা ইসরায়েলে, এবং সেই মানে অ্যাটাকের প্রতিক্রিয়া আপনারা দেখছেন যে ইসরায়েল প্রেসিডেন্ট পর্যন্ত বলেছে যে জাতিসংঘের মহাসচিবকে বলছে যে অবাঞ্ছিত ঘোষণা করছে, জাতিসংঘের মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এবং আজকে খবর দেখছেন আপনারা, জাতিসংঘের মহাসচিব কিন্তু নোবেল শান্তি পুরস্কারের মনোনীত হয়েছে, মানে শর্ট লিস্টে আছেন, আজকের খবরে কিন্তু এটা বলছে। তো বেসিক্যালি যে যেখানে ছিলাম আর কি, ইরান কিন্তু এখন প্লেয়ার হয়ে গেছে। ইরান পুরো মধ্যপ্রাচ্যের এখন অন্যতম একটা প্লেয়ার হয়ে গেছে। ইরান দেখেন শাহিন 3 যত কিছু বলেন, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তার নাকের ডগায় 5ম নৌবহরের যে ঘাঁটি মিনা সলোমন দ্বীপপুঞ্জ, যেটা হলো আপনার বাহরাইন পারস্য উপসাগর, সেখানে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি, তার নাকের ডগায় বসে সে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে মানে বৈরী সম্পর্কতা সে কিন্তু অব্যাহত রেখেছে। 1979 থেকে তাদের মধ্যে সম্পর্ক নাই ইউএস এবং ইরানের মধ্যে, এবং তাদের যে মধ্যস্থকারী সুইজারল্যান্ড, দুই দেশের মধ্যস্থকারী কিন্তু সুইজারল্যান্ডের কিন্তু এখন অংশগ্রহণ নাই। এখন যা হচ্ছে ইউটিউবে, এবং ইউটিউবে এক দেশ আর এক দেশকে হুমকি ধমকি দিচ্ছে, তাদের সব প্ল্যান ঘোষণা করতেছে। ইরানের এবং ইউএস এর ডিপ্লোমেসিকে কিন্তু ইউটিউব ডিপ্লোমেসি বলে, এটা মনে রাখবেন। ইউটিউব ডিপ্লোমেসি কার মধ্যে? ইউটিউব ডিপ্লোমেসি হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে, ইরান এবং ইউএস এর মধ্যে, এই 2 দেশের মধ্যে মানে ডিপ্লোমেসিটা হলো ইউটিউব ডিপ্লোমেসি। এখানে সুইজারল্যান্ডের অংশগ্রহণ এখন একেবারে জিরো বলতে পারেন। তো যাই হোক, এখন ইরানকে নিয়ে আসলে মানে মধ্যপ্রাচ্যে খেলা না। এবং এখানে আরেকটা বিষয় হলো যে যেটা গত বছরও খুব গুরুত্বপূর্ণ ছিল মিডল ইস্টের জন্য, যে আসলে চায়না এবং ইউএস এর যে একটা কনফ্লিক্ট বা কম্পিটিশন, চায়না এবং ইউএস এর কম্পিটিশন, এবং দেখা গেছে ইরান এবং কাতার এবং সৌদির মধ্যে সম্পর্ক স্থাপনও কিন্তু ইরান এবং সৌদির সম্পর্ক স্থাপন করেছে কিন্তু এই বেইজিংয়ে গত 23 সালের 10 মার্চ সম্ভবত, যেখানে 2 দেশের সরকার প্রধান ওখানে গিয়ে মানে পররাষ্ট্রমন্ত্রী ওখানে গিয়ে বেইজিংয়ে গিয়ে তারা কিন্তু সম্পর্ক স্থাপন করে আসছে। সো মধ্যপ্রাচ্যে এখন ইরান গুরুত্বপূর্ণ, ইরান এবং ইসরায়েলের সম্পর্কটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। গাজা যুদ্ধকেও ছাপিয়ে এই 2 দেশের সম্পর্ক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। এবং আপনি দেখবেন কনজিকিউটিভলি 35তম থেকে আপনি দেখবেন 46তম পর্যন্ত 45তম পর্যন্ত এই 9টা যে রিটার্ন হয়েছে, এই 9টা রিটার্নের মধ্যে দেখবেন মিডল ইস্ট কিন্তু প্রত্যেকবারই আছে।
মিডল ইস্ট কিন্তু প্রত্যেক করেছে কমপক্ষে 9টার মধ্যে 7বার মিডল ইস্ট আছে। এবং মিডল ইস্ট থেকে প্রশ্ন কিন্তু আসার জন্য এবছর গুরুত্বপূর্ণ হলো ইসরায়েল এবং ইরান সম্পর্কটা গুরুত্বপূর্ণ। সেকেন্ড হলো গাজা যুদ্ধ, যেটা মানবিক বিপর্যয়, সেটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে, বা জাতিসংঘের স্টেপস অফ ইউএন, জাতিসংঘের কী কী স্টেপ আছে সেটা নিয়ে। এই দুইটা ইস্যু মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ। আর থার্ড যেটা, সেটা হলো চায়নার ইনফ্লুয়েন্স, যে চায়নার মানে এই মধ্যপ্রাচ্যে চায়নার প্রভাব কতটুকু, চায়না এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কতটুকু। আর যদি আপনাদের নির্বাচনের পরে হয়, আমার তো মনে হচ্ছে নির্বাচনের পরেই হবে, আর মানে আপনাদের পরীক্ষা ইউএস এর নির্বাচনের পর, তখন যদি নিউ প্রেসিডেন্ট হয়, যে ট্রাম্পস পলিসি কি হবে। যদি ট্রাম্প প্রেসিডেন্ট হয় তাহলে আগের ট্রাম্পস পলিসিটা কি হবে, সেই পলিসিটা কিন্তু আসবে। আপনার কি মনে হয় যে মানে ট্রাম্প কিন্তু একটু পিসি আছে মনে হচ্ছে? কারণ ট্রাম্প যদি অ্যাটাক না করে তাহলে কিন্তু ভোট পাবে না, ও কিন্তু অ্যাটাক করতে হবে, কিন্তু দেখলাম ও অ্যাটাক করে না। আপনি দেখছেন এখানে কিন্তু পলিসিটা কি হচ্ছে, আমি আলোচনাই করি আজকে, পড়াশোনা মানে প্রশ্ন ধরে পড়বো না, কিন্তু আমি একটা আলোচনাই করি। সেটা হলো যে ট্রাম্প এবং কমলা হ্যারিসের আপনি সিস্টেমটা দেখছেন কিনা, খেয়াল মানে দেখবেন যে ট্রাম্পকে গুলি করছিল, গুলি লাগে নাই। আপনি দেখছেন সেদিন যে কমলা হ্যারিসকে এবার গুলি করছে, ওই গুলিও লাগে নাই, ঠিক আছে? তার মানে তারা কিন্তু এখন গুলি খেলতেছে যে ইয়ে নেওয়ার জন্য, মানে যেটাকে বলে সাপোর্ট নেওয়ার জন্য আর কি, বা মানে যেটাকে বলে সহানুভূতি নেওয়ার জন্য। কিন্তু যেটা হয় যে ট্রাম্পের যে পলিসি, যদি ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রশ্নের প্যাটার্নও ঘুরে যাবে। কারণ প্রশ্ন তখন কিন্তু আসবে যে পপুলিজম কি, ওই যেটা ট্রাম্পের যে পপুলিস্ট থিওরি ছিল, এবং সোশ্যাল ডিক্লাইনিং কি, সোশ্যাল ডিক্লাইনিং সেটা কিন্তু ট্রাম্পের থিওরি ছিল। আমি পপুলিজমটা বলি, পপুলিজমটা হলো যে মানে ম্যাক্সিমাম মানুষ যেটা চায়, যেমন আসিফ নজরুল সবসময় মবের পক্ষে থাকে, মব যেদিকে, মব বলতে মানে পাবলিক যেদিকে চায় সেও সেদিকে যায়। এই আসিফ নজরুলের স্যারের মতো যেরকমের মানে বিহেভিয়ার যে এইটা আছে, এটাই হলো আপনার আসলে পপুলিজম বলা যায়। পপুলিস্ট হলো যে যেটা চায় আসলে, যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এটা হলো পপুলিজমের বিষয়, লোকতন্ত্রবাদ। আরেকটা হলো যে সোশ্যাল ডিক্লাইনিংটা হলো যে সোশ্যালকে ভেঙে দেওয়ার জন্য কি করতে হবে, অ্যাটাক করতে হবে। অ্যাটাক কি আসলে, যেখানে যেমন বরিশালে সবচেয়ে বেশি বসবাস করে, ধরেন কারা বসবাস করে বরিশালে, ধরেন পটুয়াখালী মানুষ বরিশালে বেশি বসবাস করে, আর দেখা যাবে যে এখানে বরগুনা ভোলার মানুষ কম বসবাস করে। তাহলে বরগুনা এবং ভোলার মানুষকে কি করো, গালিগালাজ করো। ওদের গালিগালাজ করলে কি হবে, পটুয়াখালী খুশি হবে, তখন পটুয়াখালী মানুষ কি করবে, তাকে ভোট দিবে। যেমন যুক্তরাষ্ট্রে যেটা হয়, যেখানে 56% আর ফ্রম হোয়াইট রেড ইন্ডিয়ান, 56%, and রেস্ট অফ দ্য 44% তারা হলো হতে পারে তারা ব্ল্যাক, হতে পারে তারা যেটাকে বলে হিস্পানিক, হতে পারে তারা অন্য কোনো এশিয়ান। তো এখানে কি করতে হবে, তাদেরকে আসলে ওদেরকে ই করলেই দেখুন যে 56% যেই হোয়াইট, তারা কিন্তু তাকে ভোট দিবে। যেটা ট্রাম্প যখন হিলারি ক্লিন্টনকে হারায়, তখন কিন্তু সে ফ্লোরিডা অঙ্গরাজ্যে, যেখানে দেখা গেছে যে 52% হোয়াইট অ্যান্ড 48% হলো ব্ল্যাক, এবং সেখানে ধরেই নেওয়া হয়েছিল যে ওখানে কিন্তু হিলারি জিতবে, কারণ ব্ল্যাক হলো 48%, হোয়াইট হলো 52%। তার মানে হিলারি ক্লিন্টন সেখানে সে ব্ল্যাকদেরও ভোট পাবে, এবং সে কি করবে, একটা কিন্তু তার কিন্তু হোয়াইটের মধ্যে একটা ডেমোক্র্যাট সমর্থক আছে, তাদেরও ভোট পাবে। আলটিমেটলি দেখা গেল ওখানে কিন্তু ঠিকই 52% ভোটই ট্রাম্প পেয়েছে, কারণ ওখানে ট্রাম্প কিন্তু তার একেবারে পুরো ব্যাক ভোটটাই সে কিন্তু নিয়ে যেতে পারছে, যার ফলে কিন্তু ওখানে ফ্লোরিডায় হিলারি কেটে যায়, এবং সব মিলিয়ে সে কিন্তু প্রেসিডেন্ট হয়ে যায়। এবং লাস্ট ইলেকশনও কিন্তু যখন বাইডেনের সাথে তিনি হারেন, তখনই কিন্তু আসলে ট্রাম্প এগিয়েছিলেন। কিন্তু ট্রাম্পকে হারানো মানে এটা যে সমালোচনা যেটা আছে, যে একটা মানে ইউএসের যে জেনারেলরা চেয়েছেন যে ট্রাম্প যাতে না হয়, কারণ ট্রাম্প এন্টি ওয়ার লিডার ছিলেন, এবং সে সবসময় সে ট্রেড নিয়ে একটা ইসে থাকতেন। তো বেসিক্যালি কি হবে নির্বাচনে, আমার মনে হয় যে ট্রাম্প একটু পিছিয়ে আছে, কারণ তার মধ্যে অ্যাটাকিংটা নাই। যেমন লাস্টে সে বলছিল যে আই এম ডোনাল্ড ট্রাম্প, আই হ্যাভ লট অফ মানি, আই ডোন্ট কেয়ার। এই যে তার বিহেভিয়ারটা, এটা কিন্তু এখন শো করতেছে না বা দেখা যাচ্ছে না। তার মধ্যে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকলে কিন্তু ভোটে তিনি এগিয়ে যাবেন, তো সেটা কিন্তু এখন নাই। আমি একটু আপনাদের কমেন্ট দেখি। হ্যাঁ, কখনো মেচিউর ডিবেট করে, হ্যাঁ রাইট, এটা ঠিকই, এটা পিসি আছে একটি ট্রাম্প, এই জন্যই বললাম। মেগাফোন ডিপ্লোমেসির প্রয়োগে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের
ভারত সম্পর্কে বলবেন স্যার। বাংলাদেশ ভারত সম্পর্ক এটা আপনারা যদি বলেন যে এই মুহূর্তে শুভ বলছে যে ইউএসএ নারী প্রেসিডেন্ট বানাবে না, এটাও ঠিক। হিলারি ক্লিনটন আসলে হয় নাই, তার অনেকগুলো প্রবলেম ছিল। হিলারি ক্লিনটন না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা ছিল, সে কারণটা ছিল যে বিল ক্লিনটন, তার মধ্যে বিল ক্লিনটনের একটা প্রভাব ছিল, এটাই তার একটা বড় কারণ ছিল। এটাই হলো তার বড় একটা কারণ ছিল। আর কমলা হ্যারিসে কিন্তু সেটা নাই। সো কমলা হ্যারিস কিন্তু একবার পিছিয়ে থাকবে না। যদি এখনো ট্রাম্প যদি এরকমের কিছু বলে, যেমন গতবার বলছিল যে হিসপ্যানিকদের বলছিল যে শিট হোল, জঘন্য বলছিল তাদেরকে, এবং এরকমের কিছু মানে স্পেসিফিক কিছু বলতে হবে। ওদেরকে বললি ওরা আবার হোয়াইটদের অ্যাটাক করবে, তখন সে এখান থেকে সোশ্যাল ডিক্লাইনিংটা করতে পারবে। ওখানে যে এই যে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে মানে সোশ্যাল ডিক্লাইনিং পলিসিটা গ্রহণ করেছিল, যার ফলে কিন্তু সে 2016 সালে সে জয়লাভ করেছিল। আচ্ছা, যাই হোক, আমরা যেটা করবো, কালকে আমাদের ক্লাস আছে, আমরা 2টা প্রশ্ন পড়বো। একটা হলো মাইক্রো ক্রেডিট। আমার কাছে নোটটা দেখে রেডি করতে পারলাম। আমার তো এখনো পিলি বইতে একটু কাজ আছে, এরপর আপনাদের নোটগুলো আমি ধাপাধাপ দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা চিন্তা করেন না, টেনশন করেন না, আমি জিকে আপনাদের গুছিয়ে দেবো ইনশাল্লাহ। জিকে আপনি চিন্তা করেন না, আপনি ওই 4টা সাবজেক্টে আপনি কি করবেন সেটা দেখেন। হ্যাঁ, আর দেখার বিষয় কিন্তু এখনই ভাই, কি যে করবে বয়স নিয়ে, যে 40 বছর করবে, 40 বছর বয়স করবে, না 65 বছর করবে, না 35 করবে, এটা নিয়ে কিন্তু বিশাল একটা ডিবেট তৈরি হবে, ঝামেলা আছে। সো 46 এটাকেই আপনি ফুল অ্যান্ড ফাইনাল মনে করে রাখেন। 46 কি আপনি ফুল অ্যান্ড ফাইনাল মনে করে আগান। এই জন্য আমি বললাম ওই 4টা সাবজেক্টের প্রতি আপনি নজর দেন। জিকের 300 নম্বর ইনশাল্লাহ আমি আছি, আমি আপনাদেরকে ধাপাধাপ গুছিয়ে দেবো। যখনই মানে মনে হবে যে এখন দেওয়া উচিত, আমি ইনশাল্লাহ দেবো। এটা নিয়ে টেনশন করবেন না। আর আমার ক্লাসগুলো করবেন, সোশ্যাল বিজনেস, এই 2টার আমি নোট আগামীকালকে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে দিব আশা করি। আজকে তো আলোচনা করলাম টুকটাক, কারণ আমি নোট এখনো শেষ করতে পারি না, অনেক পড়া এখনো বাকি। সো এগুলো করে আমি আগামীকালকে নোট দেওয়ার চেষ্টা করবো, বা ক্লাস নেবো ইনশাল্লাহ। তো আগামীকালকে 10টায় দেখা হবে। আর আপনাদের ক্লাস কিন্তু 10টাই হবে। আর ওই আগের মতোই শনি, সোম, বুধ, শুক্র 4 দিন ক্লাস হবে ইনশাল্লাহ। রাত 10টায় ক্লাস হবে, ঠিক আছে? আগামীকালকে রাত 10টায় দেখা হবে আশা করি। আসসালামু আলাইকুম।